একটা প্রজেক্টের ক্ষেত্রে আমি ডকুমেন্টারিটাকে বলছি। ডকুমেন্টারির ক্ষেত্রে একটা প্রজেক্ট আমাকে একজন হয়তো বলল যে, "আমি এরকম একটা ছবি বানাচ্ছি। আমি এই ছবিটা আ করতে চাই। তোমার সঙ্গে করতে চাই।" আমি খুব ভালো। মানে বিভিন্ন রকম হয়। এক এক হয় শুটিং এর আগে কেউ হয় বলে দেয়। ইউজুয়ালি শুটিং এর পরেই হয়। কারণ ডকুমেন্টারির ক্ষেত্রে শুটিংটা এত বছর ধরে চলে যে একটা জায়গায় না পৌঁছলে ইউজুয়ালি এডিটরের কাছে যায় না। যদি না সে অলরেডি একটা টিম হয়ে থাকে। সেক্ষেত্রে আমি মানে তার কাছে কনসেপ্টটা তো শুনি। আর কনসেপ্টটা এতটাই ভেগ থাকে যে শুনে অ্যাকচুয়ালি কোনো লাভ হয় না। কারণ যেটা ও শুট করতে গেছে সেটা অবশ্যই সেটা পায় না। মানে খুব meticulously কেউ যদি কিছু কাজ করে সেটা অন্য ব্যাপার। কিন্তু ইউজুয়ালি হয় না। মানে ফিচার লেংথ ডকুমেন্টারিতে হয় না। কারণ একটা মাথায় নিয়ে যায়, অন্য কিছু হয়ে যায়। ক্যারেক্টারও চেঞ্জ হয়ে গেছে। এরকমও ঘটনা ঘটেছে। মানে আমি বলতেও পারি সেরকম কোনটা। কিন্তু আ মানে এটা হয়েছে আমি কামার আহমেদ সাইমনের 'শুনতে কি পাও' যখন ১ম শুরু করে তখন কিন্তু মানে যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে মানে একটা পরিবার, বাচ্চা ছেলে, আ স্ত্রী এবং স্বামী এই ৩ জনের পরিবার একেই কনসেনট্রেট করে ছবিটা শুরু করেছিল। তার আগে বহু ক্যারেক্টার ইন্টারভিউ নিচ্ছে পাওয়ার জন্য। তারপর যখন পেয়ে গেল তখন এই ছেলেটিকে পেল। সৌমেন বলে যেই চরিত্রটা তাকে পাওয়া গেল এবং তাকেই ক্যারেক্টার করবে বলে শুটিং হচ্ছে। অনেকটাই শুটিং হয়েছে। এবার আমার কাছে যখন ফার্স্ট ফেজ এর ইয়েটা এসছে মানে ফুটেজ এসছে তখন আমারও এটা মনে হলো, এটা কিন্তু ডিরেক্টরেরও মনে হয়েছে যে এই ছেলেটা ক্যারেক্টার নয়। মানে যাকে ফলো করছি সে কিছুতেই মানে ডকুমেন্টারি ক্যারেক্টার হয়ে উঠছে না। মানে তার মধ্যে সেই ব্যাপারটা নেই। তো তখন তার স্ত্রী ক্যারেক্টার হয়ে গেল এবং সেটা একটা মানে বিশাল ক্যারেক্টার পরবর্তীকালে হয়ে গেছিল। মানে খুব প্রমিনেন্ট একটা ক্যারেক্টার। যে রাখি বলে যে ক্যারেক্টারটা। শুনতে কি পাও যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানবে। তো সেইটা হচ্ছে প্রজেক্টটা মানে এডিট করার সময় কিছুটা ডিসাইড করা হয়েছে। তারপর কিন্তু এডিটটা পুরো একদম রাখিকে ঘিরেই এডিটটা হয়েছে এবং আস্তে, আস্তে সোমের মানে পরের দিকে ছবির পরের দিকে সোমেন নেই ছবিতে। মানে এরকমও হয়ে গেছে আরকি। তো যাই হোক এবার ফিরে আসি। এবার প্রজেক্টটা তো এলো কনসেপ্ট নোট আমি আ অনেকক্ষণ গল্প করতে পছন্দ করি ডিরেক্টরের সঙ্গে যে কি ছবি বানাতে চাইছো? কেন বানাতে চাইছো? কাদের জন্য বানাতে চাইছো? এটা ডকুমেন্টারি ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। কারণ কে দেখবে ছবিটা? আমি তো ছবিটা তো বানিয়ে নিলাম। আমি কাদের দেখাতে চাই ছবিটা? যারা খুব মানে একটা বিষয়ে স্পেশালাইজড তাদের জন্য, না কিছু জানে না এই বিষয়ে তাদের জন্য, এই বিষয়টা জানাবার জন্য ছবিটা বানাচ্ছি। কি কারণে ছবিটা বানাচ্ছি? এটা খুব ইম্পর্টেন্ট। এবং সেটা অবশ্য ফিকশনের ক্ষেত্রেও প্রযোজ্য। আ কিন্তু ডকুমেন্টারির ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য কারণ ডকুমেন্টারি খুব স্পেসিফিক হয়। ডকুমেন্টারি একটা কোনো কমিশনিং এজেন্সির জন্য, একটা কোনো দেশের জন্য অনেক রকম হয়। আমি একটা বিবিসির জন্য একটা ডকুমেন্টারি বানাচ্ছি, আল জাজিরার জন্য বানাচ্ছি। এটার কিন্তু একটু মানে আমি জানি না কনসেপচুয়ালি আমার একটু আইডিয়াটা চেঞ্জ হয়ে যায়। মানে একটা আমেরিকান অডিয়েন্সের জন্য বানাচ্ছি বা আমি ইউরোপিয়ান অডিয়েন্সের জন্য বানাচ্ছি না আমি ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য বানাচ্ছি। সবকিছু নিয়ে একটা কিন্তু একটা চিন্তা মাথায় ঘুরতে থাকে যে এটা ফাইনালি দেখবে কে? এইবার এইগুলো জানার পরে হচ্ছে রাশ দেখা আরম্ভ হয়। এবার রাশ দেখা যদি আমাকে কোনো ডিরেক্টর মানে এটা বলতে চায় যে আমি ভাবছি যে ছবিটা এভাবে শুরু করবো, ওভাবে শুরু করবো, এভাবে শেষ করবো তাহলে আমি এটা শুনি না। কারণ ওটা শুনলেই একটা যেটা হবে হচ্ছে মানে একটা বায়াসনেস এসে যায় যে ঠিক আছে ও আচ্ছা এটাই তো শুরু, এটাই তো শেষ। সেইটা না শুনে মানে ওই অবধি আমি শুনি। তারপরে হচ্ছে রাশ। এবার রাশ দেখাটা আমার মানে এটা আমার খুবই ব্যক্তিগত এক্সপেরিয়েন্স। রাশ দেখা আমি ডিরেক্টরের সঙ্গে দেখিনি। কারণ ডিরেক্টরদের সঙ্গে দেখলে একটা যেটা অসুবিধা হয় ডিরেক্টরদের প্রচুর গল্প থাকে। একেকটা রাশের পেছনে ডিরেক্টরদের প্রচুর কাহিনী থাকে। স্বাভাবিকভাবে অনেক কাহিনী থাকে। একটা শট জোগাড় করতে তাকে হয়তো ৩ ঘন্টা ওয়েট করতে হয়েছে। তাকে হয়তো এত জায়গায় অ বন্দোবস্ত করতে হয়েছে। তো সেইটা শুনতে আরম্ভ করলে কিন্তু ডিরেক্টরের মতো এডিটরের অবস্থা হয়ে যাবে। মানে পজেসিভ হতে আরম্ভ করে দেবে। তার সেটা না করে আমি রাশটা দেখতে আরম্ভ করি আমার নিজের মতো। নিজের মতো দেখে এবার নিজে আমি যদি দর্শক হই তাহলে বা নিজেই আমি যদি স্টোরি টেলার হই তাহলে আমি কিভাবে এইবার আমি কিভাবে গল্পটা বলবো। কনসিডারিং দি অডিয়েন্স। অডিয়েন্সকে মাথায় রাখা কিন্তু খুব দরকার। আমি সে ভারতীয় অডিয়েন্স দেখবে না ইউরোপিয়ান অডিয়েন্স দেখবে। কারণ এটা এতটা মানে
ডিফার করে যায় ইন দি আন্ডারস্ট্যান্ডিং লেভেল, যে এটা খুব খেয়াল রাখতে হয়। ডকুমেন্টারি ক্ষেত্রে আমি বলছি, একটা ছবি করছিলাম, এই কামারেরই ছবি, ডে আফটার, অন্যদিন যে ছবিটা, সেটা ইটফার এডিট ল্যাবে ছিল। এবার এডিট ল্যাবে যেটা হয় হচ্ছে, আমরা এডিটটা নিয়ে যাই একটা রাফ কাট স্টেজে, ওখানে কিছু এক্সপার্ট এডিটাররা ওটা দেখে তাদের বক্তব্য দেয় যে এটা এরকম করা যায়, ওটা ওরকম করা যায় ইত্যাদি। তো ডে আফটার ছবিটা খুব কমপ্লেক্স একটা ছবি, বাংলাদেশের ছবি। একটা প্যাডেল বোট মানে যেটা মানে পাবলিক ট্রান্সপোর্ট, একটা ঢাকা থেকে শুরু হয়, নিয়ে অনেক দূর অব্দি যায়, আবার ফেরত চলে আসে। এবং বাসের মতো আর কি, আমাদের এখানে বাসের মতো, লোকে ওঠে, টিকিট কাটে, কিছুক্ষণ থাকে, আবার নেমে যায়। এবার কামার ওই বোটে 40 দিন শুট করেছে, সারাদিন শুট করে যাচ্ছে, মানে বিভিন্ন লোক আসছে যাচ্ছে, বিভিন্ন লোককে মাইক্রোফোন দিয়ে শুট করে যাচ্ছে, মানে ইন্টারভিউ নয় কিন্তু, মানে জাস্ট অবজার্ভ করে যাচ্ছে তারা নিজেদের মধ্যে কি করে, তারা কিভাবে ঝগড়া করে, তারা কিভাবে নামে ওঠে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। একটা পাবলিক ট্রান্সপোর্টে একটা দুটো লোকাল লোক উঠেছে এবং তারা দুজনে কথা বলছে, এবং সেই কথার কতটা আমি বুঝতে পারবো। হ্যাঁ, আমি তো একজন বিদেশি, মানে আমি যে কথাগুলো শুনছি আমি নিজেই বিদেশি, তাও আমি বুঝতে পারবো, কেন আমি বাংলা বুঝি, আমি মোটামুটি বাংলাদেশের কি হচ্ছে বুঝে নিয়েছি বাই দিস টাইম। এবার বুঝে কিছুটা বুঝতে পারছি। এবার যেই এটা মানে ভারতবর্ষেই হয়তো গুজরাটের কেউ দেখবে, সে হয়তো আরো বুঝতে পারবে না। এবার আমি সেটা নিয়ে যাচ্ছি ইউরোপে তো আরোই কিছু বুঝতে পারছে না। এবার তাহলে উপায়টা কি? তাহলে হয়তো দারুণ একটা মজার কথা বলেছে, বা দারুণ একটা ইন্টারেস্টিং একটা কোনো জিনিস আছে, কিন্তু আমি সেটা রাখতে পারবো না, কারণ আমার অডিয়েন্স যদি না বোঝে আমার রেখে লাভটা কি? এইবার বুঝতে হবে সেই নুয়ান্সেস গুলো আমি সেগুলো সিম্পলিফাই করতে পারি কিনা। এবার আমি সিকোয়েন্সিং করে, বা আমি গল্পটা সেভাবে তৈরি করবো যাতে ওটা বোঝা যায় ফাইনালি গিয়ে। হ্যাঁ, তো সেইটা অবধি আমি যদি যেতে পারি, আমি ওই ইউরোপিয়ান অডিয়েন্সের কথা, আমি ইউরোপিয়ান কথাটা বলছি কারণ একটা ইন্টারন্যাশনাল অডিয়েন্স মনে করে, তো তাকে যদি আমি বোঝাতে পারি তাহলেই আমি ওটা রাখতে পারবো, যদি আমি এটাকে একটা ইন্টারন্যাশনাল ফিল্ম করতে চাই। আর যদি আমি এটা লোকাল ফিল্ম করতে চাই বা একটা বাংলা ছবি করতে চাই, তাহলে কিন্তু আমি অনেক বেশি নুয়ান্সেস আমি রাখতে পারবো, সেখানে আমার অসুবিধা হবে না। কিন্তু যদি আমি এটাকে ইন্টারন্যাশনাল করতে চাই, তাহলে আমাকে এটাকে সিম্পলিফাই করে দিতে হবে। তো ওইখানে আমি ওই ইটফার কথাটা বললাম, কারণ ওখানে আমার এই এক্সপিরিয়েন্সটা হয়েছিল যে আমি যেটাকে খুবই সহজ মনে করছি, যে এটা না বোঝার কি আছে, ওর কাছে সেটা সহজ নয়। ও বুঝতে পারছে না কনটেক্সটটা, ও জিনিসগুলো কানেক্ট করতে পারছে না। মানে উনি তো নিজেও একজন ফিল্ম মেকার, তো একটা ফিল্ম মেকার একটা নর্মাল অডিয়েন্সের থেকে অ্যাটেনশন অনেক বেশি, বা আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনেক বেশি। সেও যখন বুঝতে পারছে না, সেটা আমাদের মানে দুজনেরই মাথায় একটা অ্যালার্ম বাজিয়ে দিয়েছিল, যে তার মানে কিছু একটা গন্ডগোল আছে। তো সেইটা রিয়ালাইজ করলাম, তারপরে অনেক কিছু আমরা সিম্পলিফাই করলাম, যে এটা রেখে কোনো লাভ নেই, বা এটা রাখতে গেলে আমাকে এতটা সিম্পলিফিকেশন দরকার। কারণ ও তো অবজারভেশনাল ছবি বানায়, আমি তো ভয়েস ওভার অ্যাড করতে পারবো না, আমি তো জিনিসটাকে বুঝিয়ে দিতে পারবো না। আমাকে এই থ্রেডিং গুলো খুব চ্যালেঞ্জিং ছিল। ডে আফটার এর মতো ছবি এডিট করা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। আচ্ছা, ফিকশনের ক্ষেত্রে ব্যাপারটা আরো একটু মানে ধরে নিচ্ছে একটু সিম্পল, কারণ সেটার মূল কারণ হচ্ছে স্ক্রিপ্ট অলরেডি লেখা হয়ে গেছে, একটা 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 স্ট্রাকচার অলরেডি তৈরি হয়ে গেছে। ইটস বেসিক্যালি পাজল দ্যাট ইউ হ্যাভ টু সলভ। ঠিক আছে, মোটামুটি মানে 90% অফ দ্য গেম ইজ পাজল সলভিং। অফকোর্স গ্রামারটা ঠিক করেই করবে। তারপরে একটা 10% লেভেল থাকে যেখানে আর্টিস্ট্রির একটা ব্যাপার থাকে, যেখানে কতটা ফাইন তোর কাটস গুলো, স্ট্রাকচারিংটা কতটা ইন্টারেস্টিং, যেটা পরে ওটা পরে। কারণ অনেক ডিরেক্টর আছে যারা স্ট্রাকচারিং মানে চেঞ্জ করেন না, মানে স্ক্রিপ্টের পরে আর স্ট্রাকচার চেঞ্জ করেন না। অনেকে আছে স্ট্রাকচারিংটা মানে সাংঘাতিকভাবে চেঞ্জ করে দেন, স্ক্রিপ্টটা হয়েছে একরকম কিন্তু স্ট্রাকচার এদিক ওদিক করে। সেইখানে এডিটরের রোলটা অনেকটা ইম্পর্টেন্ট হয়ে যায়, যে কোন স্ট্রাকচারটাতে গেলে কিভাবে করা যেতে পারে। তো ফিকশনের ক্ষেত্রে তো ব্যাপারটা একই, শুধু মানে জিনিসগুলো অনেক বেশি অর্গানাইজড, ফ্রেমগুলো অনেক বেশি কম্পোজড। এনজি বলে একটা জিনিস হয় যেটা ডকুমেন্টারিতে হয় না। ডকুমেন্টারিতে কোনো এনজি হয় না, কারণ এভরি শট ইজ ইন্ডিসপেন্সিবল, এভরি শট ইজ ইম্পর্টেন্ট, এভরি শট ইজ এনজি, এভরি শট ইজ ওকে। তো সেরকম একটা অ্যাটিটিউড নিয়ে করতে হয়। কিন্তু ডকুমেন্টারিতে আমি অনেককে দেখেছি, অনেক সিনিয়র এডিটরকে দেখেছি যারা
মানে এটা বলেন যে একজন অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আগে এনজিগুলো সরিয়ে দাও, তারপর আমি ওকে গুলো নিয়ে বসবো আর কি। কিন্তু এটা আমি রিয়ালাইজ করেছি, আমি যখন কাজ করেছি, আমি তাই জন্য ডকুমেন্টারিতে আমি অ্যাসিস্ট্যান্ট নিয়ে কাজ করতে পারি না। কেন অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আমি করবোটা কি? আমার তো করার কিছু নেই, আমাকে সমস্ত রাজ দেখতে হবে, আমাকে প্রত্যেকটা রাজ ভালো করে দেখতে হবে এবং আমাকে কাজটা করতে হবে। তো ফিকশনে সেটা পসিবল, ফিকশনে অ্যাসিস্ট্যান্ট নিয়ে কাজ করা যায়, কোনো অসুবিধা হয় না, কারণ স্ট্রাকচার্ড বলে। ফিল্ম দেখে এডিটরের কতটা কন্ট্রিবিউশন এবং সেটার মধ্যে কতটা ডিরেক্টরের কন্ট্রিবিউশন, এটা বোঝাটা একটু ডিফিকাল্ট আমার যেটা মনে হয়। তাই ফিল্ম দেখে চট করে বুঝতে পারি না যে এটা আদৌ এডিটরের ইয়ে না, আদৌ এটা প্রি ডিসাইডেড না এটা পরে হয়েছে। এই জিনিসগুলো বোঝা যায় না বলেই হয়তো সেরকম মানে ভালোবাসা সেভাবে তৈরি হয়নি। কিন্তু কিছু কিছু স্টাইল ডেফিনেটলি ভালো লেগেছে। আমি ডকুমেন্টারি ক্ষেত্রে স্পেশালি বলতে পারি, ডকুমেন্টারি ক্ষেত্রে মানে আমাদের কথা বলছি, এবার অমিতাভ দার যদি কথা বলি, অমিতাভ দার এডিটের এডিটটা আমি খুব কাছ থেকে দেখেছি। কাছ থেকে দেখেছি দুটো কারণে। একটা হচ্ছে যে আমি অমিতাভ দার দুটো ছবি, মানে অমিতাভ দা এডিট করা দুটো ছবি আমি কালার কারেকশন করেছি। এবার কালার কারেকশন করার ফলে যেটা হয়েছে, আমি এডিট গুলো খুব কাছ থেকে দেখেছি, মানে আমি কাট পয়েন্টস গুলো জানি, আমি তার আগে শটটা কি মোটামুটি দেখে নিতে পেরেছি এটার জন্য। তাই জন্য আমি এডিট গুলো জানি যে হ্যাঁ এটা এইটাই এডিট হয়েছে, এটা ছিল, এটা এডিট হয়েছে, এবং আমাদের তো শিখিয়েছেন, সেখানেও যথেষ্ট ইনফরমেশন পেয়েছি। সেইখানে আমি কিন্তু দেখেছি একটা এডিটার একটা শটকে জাস্ট কাট পয়েন্টটা চেঞ্জ করে কতটা চেঞ্জ করতে পারে, বা একটা কাট পয়েন্ট কি করে গল্প বলতে পারে। এইটা আমি অন্তত অমিতাভ দার এডিট গুলোতে দেখেছি, যে একটা কাট কি করে গল্প বলে। রাজা হিন্দুস্তানিতে আমার মানে ওই যে এটা ট্রেনের শট থেকে হঠাৎ কাট করে ইয়েতে চলে যাওয়া, ওটা তো একটা ওই যে স্ট্রিট পারফর্মার যারা ওই যে সার্কাস মতো দেখায় তাদের নিয়ে ছবিটা। তো অসাধারণ, ওই একটা ওয়েট, একটা কোন শটে শেষ করব এবং সেই শটে শেষ করে কোন সিনে যাব, এই যে ডিসিশনটা, এই ডিসিশনটা ইজ অ্যাকচুয়ালি ক্রিয়েটিং দ্য স্টোরি ফর ইউ, তাই না? আর এটা স্পেসিফিক্যালি এটা একদম একটা এডিটরের ডিসিশন, যে আমি এই শটটাকে আমি লাস্ট শট রাখবো এবং এই শট থেকে আমি এই সিনে যাব। তো ইটস মানে ওই ওই গল্পটা তৈরি করে দিচ্ছে আমার জন্য। তো সেই গল্প তৈরি করার যে খেলাটা, কিন্তু অথচ আমি বলছি না সেটা, আমি তো মানে কিছু দিয়ে আমি বলে দিচ্ছি না যে দেখো গল্পটা এইভাবে যাবে বা এরকম হতে চলেছে। সেইটা যে তৈরি করে দিচ্ছে এডিটর একটার পর একটা, একটার পর একটা, এবং অনেক ক্ষেত্রে একটা প্যারালাল স্টোরি বলার চেষ্টা করছে বা একটা প্যারালাল ইমোশন তৈরি করার চেষ্টা করছে। এই যে ব্যাপারটা তৈরি হচ্ছে থ্রু দি এডিটর্স ওয়ার্ক, এই জিনিসগুলো কিন্তু আমি মানে এই দুটো ছবির থেকে শিখেছি ডেফিনেটলি। এবার এখন যেটা হয় যে একটা এডিট শেষ করার পরে বহু লোক মতামত দেন, যে শুধু ডিরেক্টর নয়, ডিরেক্টর মতামত দেবেন, যারা কোর ক্রিউ মেম্বার তারা মতামত দেবেন। এবং এটা অবশ্য আমেরিকায় বহুদিন আগেও ছিল, আমেরিকায় কিন্তু ওরা একটা সার্ভে করে যে বিভিন্ন সোসাইটির ক্লাস, মানে বিভিন্ন সোসাইটির সেকশন থেকে, সোসাইটির বিভিন্ন সেকশন থেকে লোকেরা এসে ফিডব্যাক দেয় যে আমার ছবিটা এরকম লেগেছে, ওরকম লেগেছে। তো তার বেসিসে জিনিসটা অনেক সময় চেঞ্জ হয়েছে, অনেক ছবি সেভাবে হয়েছে। এখন আমি এটা বিশ্বাস করি, দেখ ফিল্ম মেকিং এক মানে শিল্প যতটা মানে একটা কমার্শিয়াল প্রোডাক্ট, কিন্তু তার থেকে অনেক বেশি। মানে ফিল্ম ইজ ফাইনালি আ কমার্শিয়াল প্রোডাক্ট। আমি যদি আজকে আমার এই প্রোডাক্টটাকে বেচতে না পারি বা এটা থেকে টাকা রিকভার না করতে পারি, আমি কিন্তু তার পরের ছবিটা বানাতে পারবো না। তার বাইরে গিয়ে আমাকে যদি একটা ছবি, মানে যার জন্য আমরা যে ফর্মুলা ফিল্ম হ্যান ত্যান এইসব কথাগুলো বলি, যে ফর্মুলা ফিল্ম কেন বলি, বলি কারণ আমি খুব সহজে ছবিটাকে বেচতে পারবো। আমার যে অডিয়েন্সকে আমি চিনি, সেই অডিয়েন্স আমার টাকা দিয়ে এই ছবিটা দেখবে, এবং তার জন্য আমি যা যা চেঞ্জ করার করব। সেটার জন্য একটা এডিটরকে কিন্তু মানে অনেক কিছুই মেনে নিতে হয়, যে ঠিক আছে মানে এটা আমি মনে করছি ভালো, কিন্তু আমার অডিয়েন্স হয়তো সেটা ভালো মনে করবে না, বা এটা এইভাবে মানে একটু ইয়ে করে একটু কমার্শিয়াল করে করা আর কি, যেটা আমরা বলি যে কমার্শিয়াল কাট করে আমি ছবিটাকে তৈরি করলাম যাতে লোকে দেখে।
কারণ লোক শিল্প দেখতে আসে না, সিনেমা যারা দেখতে আসে সেটা শিল্পের জন্য আসে না, তারা এন্টারটেনমেন্টের জন্য আসে। এবং এন্টারটেনমেন্টটা কিন্তু খুবই মানে যত মানে প্রেডিক্টেবল হয় তত এনজয়েবল হয়। এটা একটা অদ্ভুত জিনিস যে আমি এন্টারটেইনড হতে চাই, কিন্তু আমি একটা প্রেডিক্টেবল জিনিসও দেখতে চাই। আমি মানে প্রেম হবে জানি, আমি মারপিট হবে জানি, তাও আমি বারবার করে দেখতে যাব সেটা। ঘটনা হচ্ছে আর কতজন ফিডব্যাক দেবে। এবার বহু লোকে কাজ করেছে, যে ক্যামেরা করেছেন তার মতামত ডেফিনেটলি থাকবে, কারণ তার একটা ফ্রেম সে করেছে, একটা জায়গায় হয়তো লাইটিং এর ভুল আছে, কিন্তু সেখানে অ্যাক্টিংটা ভালো। এবার যেখানে অ্যাক্টিং ভালো হয়েছে সেখানে লাইটিং ঠিক নেই, বা যেখানে একটু সাউন্ডের প্রবলেম আছে সেখানে অ্যাক্টিং ভালো হয়েছে। অনেক রকম ব্যাপার থাকে। এবার কারটাকে নেব সেইটা একটা বড় প্রশ্ন। এবার এডিটারের ঘাড়ে এসে এটা পড়ে, কেন ফাইনালি সে ছবিটা এক্সিকিউট করছে। এবং ডিরেক্টর এমন একজন মানুষ, তারও সবার মন রাখতে হবে। তিনি তো এমন কাজ করতে পারেন, একটা স্টার হয়তো ইনভলভড আছেন, যে এবার স্টারের যাতে মানে ক্ষতি হয়ে যায় সেটা উনি চাইবেন না, তার কথা রাখতে হবে। একটা ডিওপি, তার ডেফিনেটলি অনেক স্টেক আছে ছবিটাতে। এবার হ্যাঁ, এডিটরকে এইটা মেনে নিতে হবে যে মানে তার ডিসিশনই শেষ কথা নয়, অ্যাটলিস্ট ফিকশন ফিল্মের ক্ষেত্রে। মানে ফিকশন ফিল্মে এটা ওপেন রাখাটা, মানে নিজেকে ওপেন রাখাটা খুবই দরকার। কারণ ছবিটা বানাচ্ছি ঠিকই আমি, মানে আমি এডিট করছি ঠিকই, কিন্তু ফাইনালি ছবিটা অনেকের, শুধু আমার নয়। তো সেখানে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। হ্যাঁ, আমার কাছে মাল্টিটাস্কিং মনে হয় না। আমার কাছে যেটা মনে হয় যে একটা থেকে বেরিয়ে আরেকটা কাজ করছি। আমার কলকাতায় থাকার একটা প্রধান উদ্দেশ্য ছিল আমি যাতে গান বাজনা করতে পারি। কারণ আমি যদি বম্বেতে চলে যেতাম বা বম্বেতে যাওয়াই যেত, কিন্তু বম্বে যাইনি। সেটার প্রধান কারণ হচ্ছে যে আমার আর গান বাজনা হবে না। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে মানে একটা কাজ সারাক্ষণ করে যেতে পারবো না। এটা আমি বোধহয় একটা ফিল করি সবসময়, যে একই কাজ, একই ধরনের কাজ করে যেতে পারবো না, কিন্তু কাজ করতে পারি, সেটা একটা মনে হয়। তো এই দুটোর জন্যই পড়ানোটা তো অ্যাক্সিডেন্টাল, পড়ানোটা তো এসে গেছিল, পড়ানোটা ওয়াজ নেভার মাই ক্যারিয়ার প্ল্যান। তো গান বাজনা করব, এডিট করব, এই দুটো নিয়ে ক্যারিয়ার তৈরি করব। গান বাজনার জন্য অত পয়সার ব্যাপার নেই, কিন্তু হ্যাঁ, ইনকাম করতে গেলে এডিটিং করতে হবে, এইটাই আমার ইনিশিয়াল প্ল্যান ছিল। কিন্তু মাঝখানে ঢুকে গেল হচ্ছে পড়ানো, আর সেটাই এখন মেজর পার্ট হয়ে গেছে। তো ঠিক আছে, চালিয়ে যাচ্ছি, এরকম ভাবেই করতে হয়, আর কি করে করবো। What I consider as unjustified obstacles. What I consider as unjustified obstacles. আমি আরো পজ অ্যালাউ করলাম। Unjustified. এই অ্যালাউডটা করার জন্য যেটা হলো, আমার একটা ইমোশন তৈরি করে। ওনার যে ডিপ্রেশনটা, ওনার যে এই যে একটা কমপ্লেনিং একটা ব্যাপার আছে, যে আমি এত চেষ্টা করছি তাও জিনিসটা হচ্ছে না, এই ইমোশনটা তৈরি করে। আর ওই যে বিগ ক্লোজ আপে আমি লোকটাকে দেখছি এতক্ষণ ধরে, এবং কিছু বলছেন না, এই যে পজটা তৈরি করছি, তাতেও একটা একটা কানেকশন তৈরি হয়। সেটা অ্যালাউ করতে হয়। ডকুমেন্টারি হলেও, ফিকশনে তো করতেই হয়, ডকুমেন্টারি হলেও সেটা অ্যালাউ করতে হয়। Obstacles. এইটা কিন্তু প্রয়োজন নেই, আমি কিন্তু বলছি না এটা প্রয়োজন আছে, কিন্তু এই এই যে ওয়েটটা, এই যে ডায়লগের যে ওয়েট, যে ওজনটা, সেটা অ্যাবজর্ব করতে যে টাইমটা লাগে, সেই টাইমটা কিন্তু দিতে পারবো আমি যদি এটাকে অ্যালাউ করি। এবং ক্যারেক্টারটা অনেক বেশি লিভিং, মানে অনেক বেশি জীবন্ত হবে অডিয়েন্সের কাছে।
Thank you.